সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউসে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চললেও পশ্চিম তীরে আগ্রাসন বাড়িয়েছে ইসরায়েল। এর জবাবে হানাদার বাহিনীর বিরুদ্ধে তীব্র প্রতিরোধ লড়াই চালিয়ে যাচ্ছেন ফিলিস্তিনি যোদ্ধারা। প্রতিরোধ আন্দোলন ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডসের জেনিন ব্যাটালিয়ন সোমবার জানিয়েছে তাদের যোদ্ধারা পশ্চিম তীরের জাবা শহরে ইসরায়েলি দখলদার বাহিনীর সামরিক যানবাহনে এক্সপ্লোসিভ ডিভাইসের বিস্ফোরণ ঘটিয়েছেন। আল কুদস ব্রিগেডস নিশ্চিত করেছে আগে থেকে পুঁতে রাখা তুফান ল্যান্ড এক্সপ্লোসিভ ডিভাইসের সফল বিস্ফোরণ ঘটান তারা, যার ফলে শত্রু বাহিনীর মধ্যে নিশ্চিত হতাহতের ঘটনা ঘটে। এর আগে একই ব্যাটালিয়ন আনজা শহরে হানাদার ইসরায়েলি সেনাদেরও লক্ষ্য করে আগে থেকে পুঁতে রাখা আরেকটি তুফান এক্সপ্লোসিভ ডিভাইসের বিস্ফোরণ ঘটান। এতে ইসরায়েলের একটি সাঁজোয়া যান অকেজো হয়ে পড়ে। জেনিন ক্যাম্পের মিডিয়া কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, জেনিনের শহরগুলোতে প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি আগ্রাসন মোকাবিলা করে যাচ্ছেন এবং হানাদার বাহিনী ও ইহুদি বসতি স্থাপনকারীদের উপর হামলা অব্যাহত রেখেছেন। জেনিনে ব্যাপক সংঘর্ষের কথা জানিয়েছেন তারা। কমিটির বিবৃতিতে বলা হয়, জেনিন গভর্নরেটের বিভিন্ন এলাকায় সোমবার ইহুদি বসতি স্থাপনকারীরা 3 দফা হামলা চালায়। দখলদার সেনারা সম্পত্তি বাজেয়াপ্তের জন্য 3টি অভিযান পরিচালনা করে এবং সেনারা এক জায়গায় সরাসরি হামলা করে। বিবৃতিতে উল্লেখ করা হয়, 2025 সালের 21 জানুয়ারি ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে জেনিনের বিভিন্ন এলাকায় 65 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এটি এমন এক সময় ঘটেছে যখন ইসরায়েল পশ্চিম তীরে অভিযানের পরিধি বাড়িয়েছে, আগের চেয়ে বেশি গ্রেফতার করা হচ্ছে এবং ফিলিস্তিনিদের লক্ষ্য করে সরাসরি গুলি চালাচ্ছে দখলদার বাহিনী। একদল হ্যাকার দাবি করেছে তারা ইসরায়েলের উন্নত লেজার প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন বিম সহ অন্যান্য উন্নত অস্ত্র সম্পর্কিত গোপন তথ্য পেয়েছেন। ফিলিস্তিনি সংবাদ সংস্থা সামার বরাত দিয়ে আল আলম নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, সাইবার সাপোর্ট ফ্রন্ট নামে পরিচিত এই দলটি একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে মায়া নামের ইসরায়েলি সামরিক শিল্পের সাইটে অনুপ্রবেশের বিবরণ চিত্রিত করা হয়েছে। ওই ভিডিওতে গোপনীয় অনেক তথ্য প্রকাশ করা হয়েছে। সেসবের মধ্যে রয়েছে আয়রন বিম লেজার প্রতিরক্ষা ব্যবস্থা, স্কাইলার্ক স্পাই ড্রোন, স্পাইডার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, আইস ব্রেকার ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য ইসরায়েলি সামরিক সরঞ্জাম যেগুলো উন্নত বৈশ্বিক প্রযুক্তি ব্যবহার করে ডিজাইন এবং উৎপাদন করা হয়। এছাড়াও অস্ট্রেলিয়া সহ ইউরোপীয় বেশ কয়েকটি দেশের সঙ্গে ইহুদিবাদী সেনাবাহিনীর যৌথ সমঝোতার ছবি ও নথি ওই ভিডিওতে দেখা যাচ্ছে। ভিডিওটিতে ইসরায়েলিদের সাইবার স্পেসে অনুপ্রবেশ এবং সংবেদনশীল তথ্যে অ্যাক্সেস অর্জনের প্রচেষ্টার বিবরণও দেখানো হয়েছে। ইসরায়েলের অলঙ্ঘনীয় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিশ্বব্যাপী যে মিথ ছিল তা তছনছ করে দিয়েছে ফিলিস্তিনি সংগঠনগুলো। সর্বশেষ হ্যাকিংয়ের মাধ্যমে ইহুদিবাদীদের নিরাপত্তা ব্যবস্থার দৈন্য দশা আরও একবার স্পষ্ট হলো। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি বজায় রাখার চলমান প্রচেষ্টার অংশ হিসেবে সোমবার আরও একজন ইসরায়েলি বন্দীর দেহাবশেষ হস্তান্তর করেছে প্রতিরোধ আন্দোলন হামাস। এর আগে 21 অক্টোবর হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস গাজা উপত্যকার ধ্বংসস্তূপের নিচ থেকে 2 জনের দেহাবশেষ উদ্ধারের পর সেগুলো হস্তান্তর করেছিল। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে হামাস এ পর্যন্ত মোট 28 বন্দীর মধ্যে 18 জনের দেহাবশেষ হস্তান্তর করেছে, যাদের বেশিরভাগই ইসরায়েলি। এর পাশাপাশি 20 জন জীবিত বন্দীকেও মুক্তি দেওয়া হয়েছে। ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস এবং মিশরীয় প্রকৌশল দলগুলোকে সম্প্রতি গাজায় প্রবেশাধিকার দেওয়া হয়েছে, যাতে তারা অবশিষ্ট লাশগুলো শনাক্ত ও উদ্ধারে সহায়তা করতে পারেন। মনে করা হচ্ছে অনেকের লাশ ইসরায়েলি বোমাবর্ষণে মাসের পর মাস ধরে জমে থাকা বিশাল ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। 26 অক্টোবর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অনুমোদন পাওয়ার পর ভারী যন্ত্রপাতি বহনকারী একটি মিশরীয় কনভয় কারেম আবু সালেম ক্রসিং পেরিয়ে গাজায় প্রবেশ করে। রেড ক্রসের সঙ্গে সমন্বয় করে পরিচালিত এই মিশনের কাজ হল চলমান পুনরুদ্ধার কার্যক্রমে ফিলিস্তিনি বেসামরিক প্রতিরক্ষা দলগুলোকে সহায়তা করা। তবে তুর্কি উদ্ধারকারী দলগুলোকে প্রবেশ করতে দেওয়া হয়নি। ইসরায়েল তাদের অংশগ্রহণে আপত্তি জানিয়েছে। হামাস বলেছে, বিশেষ সরঞ্জামের অভাব এবং অব্যাহত অবরোধের কারণে এখনও প্রায় 1 ডজন মৃতদেহ উদ্ধার করা যায়নি, কারণ এই অবরোধে প্রয়োজনীয় যন্ত্রপাতি প্রবেশ বাধাগ্রস্ত হচ্ছে। হামাস যুদ্ধবিরতি চুক্তির প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেছে, ইসরায়েলি ক্রমাগত যুদ্ধবিরতি লঙ্ঘন করছে।
এবং তাদের অপরাধকে ন্যায্যতা দেওয়ার জন্য নানা অজুহাত তৈরি করছে। বস্তুত 11 অক্টোবর যুদ্ধবিরতি ঘোষণার পরও ইসরায়েলি বাহিনী গাজার বেশ কয়েকটি অঞ্চলে হামলা চালিয়ে যাচ্ছে, ঘরবাড়ি ধ্বংস করছে, বেসামরিক নাগরিকদের আটক করছে এবং আবাসিক এলাকা ও মাছ ধরার নৌকায় গুলি চালাচ্ছে। সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, খান ইউনিস, রাফা ও দেইর আল বালায় ইসরায়েলের ড্রোন ও আর্টিলারি হামলায় সর্বশেষ 48 ঘণ্টায় 8 জন নিহত এবং 13 জন আহত হয়েছেন। মানবিক সংস্থাগুলো সতর্ক করছে, চলমান ইসরায়েলি নিষেধাজ্ঞা বিশেষ করে ত্রাণ সরবরাহ ও পুনর্নির্মাণ সামগ্রী প্রবেশের উপর আরোপিত সীমারেখা গাজার সংকটকে আরও গভীর করছে। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী গাজা সিটির 83% কাঠামো ধ্বংস হয়ে গেছে এবং 81,000-এরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়ে খোলা আকাশের নিচে ঘুমাচ্ছেন। সর্বশেষ হিসাব অনুযায়ী যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে 93 জন ফিলিস্তিনি নিহত এবং 337 জন আহত হয়েছেন। এ সময় বেসামরিক প্রতিরক্ষা কর্মীরা ধ্বংসাবশেষ থেকে 472 ফিলিস্তিনির লাশ উদ্ধার করেছেন। চুক্তির শর্ত অনুযায়ী হামাস জীবিত ইসরায়েলি বন্দী ও লাশ হস্তান্তর করার পরও গাজাবাসীর জীবনযাত্রার অগ্রগতি হচ্ছে না এবং পুনর্গঠন থমকে আছে। 40টিরও বেশি মানবিক সংস্থা ত্রাণ কার্যক্রমের ওপর অব্যাহত ইসরায়েলি অবরোধের নিন্দা জানিয়ে সতর্ক করেছে। এতে ফিলিস্তিনিরা জীবন রক্ষাকারী সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন। একই সঙ্গে ভঙ্গুর যুদ্ধবিরতি দিন দিন বিপন্ন হচ্ছে। গাজায় আন্তর্জাতিক বাহিনী বা আইএসএফ এর সেনা পাঠাতে পারে পাকিস্তান। এ বিষয়ে খুব শিগগিরই ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন ইসলামাবাদের কর্মকর্তারা। মঙ্গলবার সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদনে এই খবর জানানো হয়। আলোচনার সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তারা যারা বিষয়টির সংবেদনশীলতার কারণে নাম প্রকাশ না করার অনুরোধ করেছিলেন, তারা বলেছেন সরকার এবং সামরিক প্রতিষ্ঠানের মধ্যে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তাদের মতে আলোচনা থেকে বোঝা যাচ্ছে যে ইসলামাবাদ এই মিশনে অংশ নিতে আগ্রহী। মার্কিন মধ্যস্থতায় গাজা শান্তি চুক্তির একটি ভিত্তিপ্রস্তর হল আইএসএফ প্রতিষ্ঠা, যা মূলত মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর সৈন্যদের নিয়ে গঠিত হবে। এই বাহিনীর দায়িত্বের মধ্যে থাকবে অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখা, হামাসকে নিরস্ত্র করা, সীমান্ত পারাপার নিরাপদ করা এবং একটি অন্তর্বর্তীকালীন ফিলিস্তিনি কর্তৃপক্ষের তত্ত্বাবধানে মানবিক ত্রাণ ও পুনর্গঠনে সহায়তা করা। এদিকে ট্রাম্প প্রশাসন গাজা উপত্যকায় মার্কিন সেনা পাঠানোর বিষয়ে অস্বীকার করেছেন। তবে বহুজাতিক বাহিনীতে অবদান রাখার জন্য ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত, মিশর, কাতার, তুরস্ক এবং আজারবাইজানের সঙ্গে কথা হচ্ছে বলে জানিয়েছেন। তবে সোমবার ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন স্যার জানান, এই বাহিনীতে তুরস্কের সেনারা থাকতে পারবেন না। বুদাপেস্টে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আরব এবং অন্য রাষ্ট্রগুলো আন্তর্জাতিক বাহিনীতে সৈন্য পাঠাতে প্রস্তুত কিনা তা এখনো স্পষ্ট নয়। তবে যেসব দেশ সশস্ত্র বাহিনী পাঠাতে চায় বা প্রস্তুত আছে, তাদের অবশ্যই ইসরায়েলের প্রতি ন্যায্য আচরণ করতে হবে। গাজা যুদ্ধের সময় তুর্কি ইসরায়েল সম্পর্ক মারাত্মকভাবে তিক্ত হয়ে ওঠে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান ইসরায়েলের হামলার অব্যাহত নিন্দা জানানোর পর এই সম্পর্ক খারাপ হতে শুরু করে। তেল আবিবের বিরুদ্ধে বেশ কিছু কঠোর পদক্ষেপও নিয়েছে আঙ্কারা। নিজের উত্তরসূরির নাম ঘোষণা করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এক লিখিত ঘোষণায় আব্বাস জানিয়েছেন, যদি কখনো তিনি আর দায়িত্ব পালন করার মতো অবস্থায় না থাকেন, সেক্ষেত্রে অস্থায়ীভাবে তার স্থলাভিষিক্ত হবেন ভাইস প্রেসিডেন্ট হুসেইন আল শেখ। মাহমুদ আব্বাসের ঘোষণাটি প্রকাশ করেছে ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা। সেখানে তিনি বলেছেন, হুসেইন আল শেখের দায়িত্ব হবে ফিলিস্তিনের নির্বাচনী আইন মেনে নির্বাচনের আয়োজন করা এবং তারপর নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। ফিলিস্তিনের সংবিধান অনুসারে প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার পর 90 দিনের মধ্যে নির্বাচন করতে হবে। যদি অপ্রীতিকর কোনো ঘটনার কারণে তা সম্ভব না হয়, তাহলে বিদায়ী প্রেসিডেন্ট আরও এক মেয়াদ এই পদে থাকবেন। সংবিধানের ডিক্রি নম্বর 1-এ আরও বলা হয়েছে, প্রেসিডেন্ট পদ কোনো কারণে শূন্য হয়ে গেলে পরবর্তী নির্বাচনের আগ পর্যন্ত অস্থায়ী প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন ফিলিস্তিনের পার্লামেন্ট, প্যালেস্টিনিয়ান ন্যাশনাল কাউন্সিলের চেয়ারম্যান বা স্পিকার। মাহমুদ আব্বাসের এই ঘোষণা সংবিধানের ডিক্রি নম্বর 1-এর সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় ডিক্রিটি বাতিল করা হয়েছে। মাহমুদ আব্বাসের ঘোষণায় এর ব্যাখ্যাও দেওয়া হয়। লিখিত ঘোষণায় এই প্রসঙ্গে মাহমুদ আব্বাস বলেছেন, ফিলিস্তিনের রাজনৈতিক ব্যবস্থা রক্ষা, মাতৃভূমির নিরাপত্তা এবং ফিলিস্তিনের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর সুরক্ষার স্বার্থে সংবিধানের 1 নম্বর ডিক্রি বাতিল করা হলো। মাহমুদ আব্বাস গত 20 বছর ধরে ফিলিস্তিনের প্রেসিডেন্টের পদে আছেন। 2004 সালের নভেম্বরে পরলোক গমন করেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট এবং অবিসংবাদিত নেতা ইয়াসির আরাফাত। আরাফাতের মৃত্যুর পর তার উত্তরসূরি হিসেবে 2005 সালের জানুয়ারিতে প্রেসিডেন্ট হন আব্বাস।
আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।